আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি ছোট একটি ডেমো ক্লাস দেখাবো আপনাদেরকে। আমাকে আমার টেকনিশিয়ান ভাইরা ফোন করছে, আননোন পার্সনরা তো করছে, এবং তারা বোঝার চেষ্টা করছে যে আমরা আসলে 5 বছর 7 বছর 8 বছর ধরে কাজ করতেছি, এরপরেও আপনার কাছে ট্রেনিং করলে কি আমরা উপকৃত হব কিনা। আসলে কাজের সিস্টেম সঠিকভাবে যদি করা যায় তাহলে ভুল অনেক বের হয়ে যাবে। আমি বর্তমানে যে ক্লাসটি দেখাবো এটি একটি কাজের থিওরি এবং জাস্ট এটা ডেমো ক্লাসেস। আমি এই ক্লাস দ্বারা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের কাজের যে থিওরিটি আছে, থিওরিটির মধ্যে কতটা ভুল থাকতে পারে সে বিষয়টি বোঝানোর জন্য, এবং আমার স্টুডেন্টরা কেন সাকসেসফুল হয় সবসময় সেটা বোঝানোর জন্য আমি একটি ছোট ভিডিও পোস্ট করছি। আশা করি ভিডিওটা দেখলে আমাদের টেকনিশিয়ান ভাই এবং যারা এই লাইনে নতুনভাবে আসতে চাচ্ছে তাদের নিজস্ব অনেক ভুল ভ্রান্তি তারা বুঝতে পারবে, এবং আশা করি যে আমাকে এ ধরনের প্রশ্ন করার প্রয়োজন পড়বে না যে আমরা আসলে উপকৃত হব কিনা, ট্রেনিং করতে আসলে ভালো কিছু পাবো কিনা। ট্রেনিংটা আসলে উদ্দেশ্য নয়, আমি চাই না যে আমার কাছে কেউ আসুক ট্রেনিং করুক। আমি জাস্ট চাচ্ছি যে একটা সঠিক শিক্ষার আওতায় আমার টেকনিশিয়ান ভাইদেরকে নিয়ে আসতে। তারা ভুক্তভোগী, এবং আমি অনেক সময় দেখি আমাকে কল করে টেকনিশিয়ান বন্ধুরা বিভিন্ন সময় ফোন করে যে আমি এই জিনিস পাচ্ছি না, এরকম হয়ে গেল, এই কাজটি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা ফোন ডেড করে ফেলেছে একটা ছোট্ট একটা ভুলের কারণে। হ্যাঁ, ভুল সবার হয়, আমারও হয়, আমিও কাজ করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট করি, কিন্তু এটার মাত্রা আছে। যখন মাত্রা ছাড়িয়ে যাবে, কোনো এক সময় আপনি একটা কাজ করছেন, কাজ করতে করতে যখন ফোনটি আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ডেড হয়ে যাচ্ছে, তখন একটা কাস্টমারের কাছে আপনার ভাবমূর্তিটা নষ্ট হয়, এবং এটা গোপন রাখতে রাখতে এক পর্যায়ে এটা বড় ধরনের সমস্যার তৈরি হয়, এবং কাস্টমারটা বারবার ঘুরে আসছে, ফিরে যাচ্ছে, আসছে ফিরে যাচ্ছে, এক পর্যায়ে সে আপনার সাথে খারাপ ব্যবহার করে। এরকম যখন কন্টিনিউয়াসলি আপনার প্রতিষ্ঠানে যখন আপনার আনসাকসেসফুল রেজাল্ট আসতে থাকবে, অথবা দিনে আপনি 10টা কাজ করার পরে 2টা সাকসেস করছেন, 8টা আনসাকসেসফুল হচ্ছে, সেই সময় দেখা যাবে যে আপনার মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন। কাজ করার যে আপনার মানসিকতা এবং মনের যে একটা আগ্রহ এবং কনফিডেন্ট লেভেল আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে, এবং কোনো এক সময় এই কাজের প্রতি আপনি আপনার মনোনিবেশ কমতে থাকবে এবং আগ্রহ হারিয়ে ফেলবেন। এক পর্যায়ে আপনি আনসাকসেসফুল একটা ব্যবসায়ীতে পরিণত হবেন। এই কারণে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমার জেনারেশনকে আমি সঠিক শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য, এবং আমার কাছে অনেক প্রশ্ন ছিল, এই প্রশ্নের জবাব হিসাবে আমি একটা ডেমো ভিডিও করেছি। ভিডিওটা আপনাদেরকে দেখালে আশা করি যে আপনারা বুঝতে পারবেন নিজের জানার যেগুলো গ্যাপ আছে, কমতি আছে, ঘাটতি আছে, সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আশা করি আপনাদের সে ভুলগুলো ভেঙে যাবে ইনশাআল্লাহ। অ্যাটেনশন। আমার হাতে যে ফোনটি আছে, ফোনটির মডেল হচ্ছে গ্যালাক্সি গ্র্যান্ড 2। কি সমস্যা? চার্জিং রিজার্ভ হয় না, তাই না? চার্জ রিজার্ভ হয় না। আসলে আমি আজকে দেখাবো যে আমাদের টেকনিশিয়ানদের মধ্যে যে কাজের প্রবণতা আছে, যে সিস্টেমের উপরে কাজ করে, এই সিস্টেম আর আমাদের সিস্টেমটা পার্থক্য কেন, বা তাদের চাইতে আমরা বেশি সাকসেসফুল হই কেন। কাজের কিছু থিওরি আছে। দেখা গেছে যে একটা ফোন আমার কাছে প্রথমে আসলো, আসার পরে আমি ফোনটা চেক করলাম, ফোনটা চার্জ নিচ্ছে, রিজার্ভ হচ্ছে না। তখন আমরা কি করি সাধারণত? অন্যান্য টেকনিশিয়ানরা যে কাজ করে সেটা হচ্ছে ফার্স্ট টাইম ফোনটাকে ওয়াশ করে, ঠিক আছে না? বাংলা লেখা দেখাই, অনেক টেকনিশিয়ানদের মধ্যে বোঝা সহজ হবে। 2 নম্বর কি করে? হিট দেয়, আমি দিতাম আগে, ঠিক আছে। 3 নম্বর কি করে? তারপরেও যদি ঠিক না হয় তাহলে চার্জিং পোর্ট চেঞ্জ করে,
পোর্ট এটা হলো আমার টেকনিক্যাল পরিবর্তন হবে। তারপর আর কি কি করে? আমি কি করে এটা জিজ্ঞেস করতে লাগলাম। আচ্ছা, আপনি কি করতেন? চার্জিং পোর্ট পরিবর্তন করতাম, তারপরে না হলে আনসাকসেসফুল। তারপরে এখান থেকে এটা হচ্ছে চার্জিং সকেট, ব্যাটারি কানেক্টেড ডাইরেক্ট। হ্যাঁ, এখানে কোনো রাস্তা নাই। হ্যাঁ, এখান থেকে এই যে পজিটিভ পিন, এখান থেকে একটা তার টেনে নিয়ে যে ব্যাটারি কানেক্টরে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে যে জুড়ে দেওয়া, ডাইরেক্ট ভোল্টেজটা ইন হচ্ছে। এখন আমাদের ক্রস দেন বল, এটা চলবে না, এই তো ঠিক আছে। আমাদের কাজের সিস্টেম, এটা তো বাংলায় বলা যেত না, ভুলে গেছে, সরি। বাংলাকে আমরা ভালোবাসি। আমাদের কাজের সিস্টেম আমরা কি করব? আমরা ফার্স্ট টাইম দেখা যায় চার্জ রিজার্ভ হচ্ছে না, ফার্স্ট টাইম আমরা করব কি, কোল্ড টেস্টিং, ঠান্ডা চেকিং, ঠিক আছে, যেটা আমরা সাধারণত ডায়োড রেঞ্জে চেক করে থাকি, ঠিক আছে। এটা আমরা দেখাই দিই, ডায়োড রেঞ্জ। 2 নম্বরে হট টেস্টিং, বোল্ড রেঞ্জে রেখে 20 রেঞ্জে, 20 রেঞ্জে রাখতে হবে, ঠিক আছে। তারপরে পরবর্তী হিসাব আমাদের চলে আসবে। এখন আমি আর কিছু লিখলাম না, ঠিক আছে। পরবর্তী কাজ তাহলে আমরা প্রাথমিকভাবে কোনটি কোল্ড টেস্টিং করলাম। কোল্ড টেস্টিং আমরা সাধারণত জানি কিভাবে করতে হয়। রিডিং দেখছি নেই, আছে, তার মানে ফোনটি কোল্ড টেস্টিংয়ে ওকে। ফোনটা যদি শর্ট থাকতো তাহলে আমাদেরকে শর্ট ক্লিয়ার করতে হতো। শর্টটার সিস্টেমটা কি, দেখা গেছে যে এখানে বালতি, এটা একটা বালতি না? কি সুন্দর না, আমি আর্ট করতে পারি ভালো, ঠিক আছে। এই বালতি, এখানে একটা ট্যাপের লাইন আছে, ঠিক আছে। পানি পড়তেছে, এদিকে একটু টান দিয়ে দেন, তাহলে আরো সুন্দর একটা জয়েন দেন, ঠিক আছে। পানি পড়ছে না, এখানে পানি আসছে, কিন্তু নিচেও একটা ছিদ্র আছে, বালতি যাবে না। ছিদ্রটা যত বড় হবে তত তাড়াতাড়ি পানিটা নির্গত হবে, তাহলে এদিক দিয়ে পড়ে যাচ্ছে পানি, তাই না? আচ্ছা, এখন দেখা যাবে যে এইচ ট্যাপের লাইন যেটা আছে, এখান দিয়ে ইনপুট হচ্ছে পানি। এই ছিদ্র যদি সম পরিমাণ হয় তাহলে কি পানি এখানে জমা হবে? ইনপুটের নিচে আউটপুট হয়ে যাবে, আউটপুট একেবারে 100%। তার মানে এখান থেকে যদি আমাদের আসে, ইনপুট আসে 50 ধরে নেবেন, এখানে যদি 50% আউটপুট হয় তাহলে আমাদের ফোন স্ট্যান্ড বাই করার মতো ক্ষমতা থাকবে না। যদি এখানে ছিদ্রটা আরেকটু ছোট হয়, 25 হয়, ঠিক আছে, তাহলে দেখা যাবে কিছুটা পানি এখানে জমা হবে, বাকিটা পড়ে যাবে। শর্টিংটা হচ্ছে এরকম যে আমাদের ফোনে যদি কোল্ড টেস্টিংয়ে শর্ট থেকে থাকে, শর্টের পার্সেন্টেজ যদি এমন হয় যে আমাদের ফোনে চার্জ ঢুকছে যতটুকু তার চাইতে শর্টিংটা কম আছে, খাচ্ছে কম, শর্ট থাকলে কিন্তু চার্জটা আমাদের খেয়ে নেবে। অতএব ইনপুট যতটুকু হচ্ছে ততটুকু যদি আউটপুট হয়ে যায় তাহলে আমাদের ফোন একবারে অন করার মতো ক্ষমতা থাকবে না। যদি শর্টের সংখ্যাটা কম থাকে তাহলে দেখা যাবে যে আমাদের চার্জ হবে কিন্তু অনেক সময় লাগবে।
আবার শর্টের পরিমাণ আরও বেশি যদি হয় তাহলে ব্যাটারি বাইরে থেকে চার্জ করে ঢোকালেও অল্প সময়ের মধ্যে খেয়ে নেবে। চার্জ খেয়ে নেবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে আমাদের ফোন যদি শর্টিং থাকে, শর্টিংটা হচ্ছে বালতির ফুটা। ঠিক আছে, এটা কি এটাই হচ্ছে শর্ট। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল না, বাংলা ভাষায় সহজভাবে বুঝাতে হবে, না হলে বুঝতে পারবে না। আমার স্টুডেন্টরা কেন বুঝতে পারে, এটা হচ্ছে মোবাইল, বালতিটা মোবাইল, জি স্যার। আর এটা হচ্ছে চার্জার। ইয়েস স্যার। ঠিক আছে, কলেজে চার্জার। আচ্ছা, এটা চার্জার, চার্জ দিচ্ছে এখান দিয়ে, ফুটাটা হয়ে গেছে শর্ট। জি স্যার। শর্টিং এ পানিটা টেনে নিচ্ছে, চার্জটা টেনে নিচ্ছে। জি স্যার। তার মানে শর্ট যে পরিমাণ হবে সেই পরিমাণ যদি এখান থেকে পানি আসে, মানে শর্ট যতটুকু তার চেয়ে সে পরিমাণ যদি চার্জ ঢোকে তাহলে খেয়ে নেবে। আর শর্ট যদি বেশি হয় তাহলে কোনোভাবে চার্জার লাগিয়ে অন করে রাখতে পারবে না ওকে। আর শর্টের পরিমাণ যদি কম হয়, ছিদ্রটা যদি ছোট হয়, সেক্ষেত্রে কিছুটা পানি এখানে জমতে পারে, তাই না? জি স্যার। তখন দেখা যাবে চার্জটা হতে অনেক বিলম্ব হচ্ছে। এটা হচ্ছে আমাদের কোল্ড টেস্টিং এর ব্যাপার ছিল। কোল্ড টেস্টিং যখন আমাদের ইয়েস করবে কোনো সমস্যা নাই, যেমন এটা তো কোল্ড টেস্টিং এর কোনো সমস্যা নেই। তারপরে আমরা হট টেস্টিং এ যাব। হট টেস্টিং এ আমাদেরকে ভোল্টেজ চেক করতে হবে। কাটলে দিলে বুঝবো যে ব্যস্ত আছে, বুঝুন ঘুমাও। এরপরে আমি চার্জার লাগিয়েছি ফোনে। এখন আমরা দেখি ভোল্টেজ চেক করব ফোনের, ভোল্টেজটা কতটুকু ব্যাটারি কানেক্টরে আসছে কি পয়েন্ট, জি না 0.5, 0.10, 12 সর্বোচ্চ উঠছে, 10, 12, 14 পর্যন্ত টাচ করছে পয়েন্ট। কিন্তু আমরা জানি যে আমাদের এখানে ফোনে ভোল্টেজ ব্যাটারি কানেক্টরে কত আসবে, 4+ সাধারণত, কিন্তু আমাদের সেটা আসছে না। তাহলে বুঝতে হবে যে আমাদের প্রবলেম আছে কোথায়, চার্জিং আইসিতে অথবা ডায়োডে বা মাঝপথে কোনো কম্পোনেন্ট যেগুলোর দ্বারা চার্জিংটা মডিফাই হয়ে ব্যাটারি কানেক্টর এসে তারপরে ব্যাটারিতে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ব্যাটারি কানেক্টরে পাচ্ছি না, তাহলে কোথায় পাবো? দেখি আমাদের চার্জিং পোর্ট যেটা, সেটা ঠিক আছে কিনা সেটা দেখার ব্যাপার আছে। জি স্যার। মুখস্থ কোনো কাজ করা যাবে না, কারণ মোবাইল ফোনে এক এক সময় এক এক ধরনের সমস্যাগুলো আসে। তাহলে আমি এখানে দেখি চার্জিং সকেটে কোন পিনে সাধারণত ভোল্টেজটা ইন করছে। আছে চার্জিং সকেটে 5.22 সাপ্লাই আছে স্যার। সাপ্লাই আছে, তার মানে আমাদের পোর্ট ইয়েস, তাই না? তাহলে আমরা পোর্টকে ইয়েস কার্ড পেলাম। এরপরে আমরা দেখি যে কোথায় যাচ্ছে ভোল্টেজটা, সমস্যাটা কোথায় থেকে আসছে এটাও বের করতে হবে। কিন্তু মুখস্থ বিদ্যায় আদার্স টেকনিশিয়ানদের মতো এখানে হিট দাও, এখানে হিট দাও, এখানে হিট দাও, এখানে হিট দাও, এ ধরনের কার্যক্রম করা যাবে না। মুখস্থ বিদ্যার আর যোগ নেই। আমরা এই মুহূর্তে দেখি ভোল্টেজটা এখান থেকে বের হয়ে কোথায় গেছে। এ মাথায় পাচ্ছি আমরা, পাচ্ছি না? জি, এখানেও আছে, এখানেও আছে, চলে গেল, এটা ওকে। এরপর আমরা যাই এই সাইডে, আছে জি স্যার, কমপ্লিট। তার মানে এখানে আমাদের কোনো প্রবলেম নাই। জি, এখানে এই পর্যন্ত ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডায়োড আছে, ডায়োডে ভোল্টেজ আছে না নাই। এখান থেকে সরাসরি কিন্তু এই লাইনটা আইসিতে ঢুকছে, এটা চার্জিং আইসি। তার মানে আমাদের ব্যাটারি কানেক্টরে নাই, চার্জিং আইসির আগ পর্যন্ত আছে। তার মানে এখানে আমরা এতটুকু শিওর হলাম যে আমাদের এটা হচ্ছে চার্জিং আইসি। আইসির আগে যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারের মাথায় পর্যন্ত আছে, এখান থেকে সরাসরি আইসিতে ঢুকে গেছে।
আইসিটা ঢোকার পরে বাইরে যখন বের হচ্ছে, বের হওয়ার সময় আর নাই, মানে এই আইসিটা ড্যামেজ হয়েছে আমাদের, এই আইসিটা পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাজের সিস্টেম। কেন আমরা সাকসেসফুল হয়ে বেশি, আমরা আসলে সমস্যাটা নির্ণয় করতে পারি। আমাদের টেকনিশিয়ান যারা আছে, যারা ছাত্র তৈরি করে, তারা সব সময় নিজে কাজ করে মুখ বন্ধ করে, সে যদি নিজেও বুঝে কিন্তু কাজ নিজের স্টুডেন্টদেরকে সহজভাবে বুঝাইতে সক্ষম হয় না বা চেষ্টা করে না। যার কারণে তখন দেখে যে স্টুডেন্টরা দেখছে যে আমার ওস্তাদ কাজ করছে কি, এখানে মাপলো এখানে মাপলো অথবা হিট দিল, আইসি চেঞ্জ করলো, হয়ে গেল। এরপরে যখন ওই কাজ করতে যাবে, চার্জ রিজার্ভ হয় না বললেই কাস্টমার সরাসরি করবে কি, আইসিটা পরিবর্তন করবে অথবা হিট দিবে। তাতে সাকসেসফুল না হওয়ার সম্ভাবনা বেশি। সমস্যাটা তেমনও হতে পারে যে মাঝপথে এই কয়েলটা নষ্ট আছে অথবা এই রেজিস্ট্যান্সটা নষ্ট আছে। ঠিক আছে, এর জন্য সঠিক সিস্টেমে কাজ করতে হবে। আমরা পড়ালেখা শিখেছি, যদি রিডিং করতে পারি যে কোনো বই পড়তে পারবো, তাই না? রিডিংটা আমাদেরকে শিখে নিতে হবে। মোবাইল সার্ভিসিংয়ে আমরা সমস্যা ধরার সিস্টেমটাকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা সাকসেস হতে পারবো। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্ট ট্রেনিং। আমরা এভাবেই চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে তৈরি করার জন্য, যার কারণে আমার স্টুডেন্টরা সাকসেস হয়। তো আশা করি সকলে দেখলেই নিজেদের ভুল ভ্রান্তি আর ঘাটতিগুলো বুঝতে সক্ষম হবে এবং সেখান থেকে নিজের জীবনকে ভালো একটি পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ।